आपने लेफ्ट को मौका दिया, कांग्रेस को मौका दिया, टीएमसी को मौका दिया। अब एक मौका मोदी को दीजिए, एक मौका मोदी को बंगाल की बेटियों की सुरक्षा के लिए, एक मौका मोदी को घुसपैठ से बंगाल को बचाने के लिए, एक मौका मोदी को बंगाल के युवाओं को बंगाल में ही नौकरी दिलाने के लिए। প্রার্থী দেখবেন না 294টা কেন্দ্রে আমি আপনাদের প্রার্থী, আমার মুখটা দেখে দয়া করে ভোট দেবেন এই বিজেপিকে লড়বার জন্য। ওরা বাংলাকে এত হেনস্থা করছে, তো বাংলাকে করছে টার্গেট। আগামী দিন দিল্লি আমরা দখল করব, বাংলাই দেবে ডাক। নেতাজি সুভাষচন্দ্রের ভাষায় চলো দিল্লি চলো, বিজেপি তাড়াও, দেশ বাঁচাও। আমি শুরুতেই রাহুল চক্রবর্তীর কাছে আসব। রাহুল দা, মমতা বন্দ্যোপাধ্যায় এবারের নির্বাচনের আগে বারবার বলছেন 294 কেন্দ্রে তার মুখ এবং তাকে দেখেই সবাই যেন ভোট দেন। আজ তো নরেন্দ্র মোদী বললেন যে সব কেন্দ্রে নরেন্দ্র মোদী মুখ। পাপিয়া, এবার নির্বাচনটা শুধুমাত্র বিধানসভা কেন্দ্রীয় নির্বাচন হচ্ছে না। এই নির্বাচনটা আমরা কখনোই মনে করছি না শুধুমাত্র একটা বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে আমরা মনে করছি বাংলা, বাঙালির অস্মিতা, বাংলার আত্মসম্মানকে বাঁচানোর নির্বাচন। আগামী যুব সমাজকে তার স্বপ্ন সাকার করা শুধু না, আগামী যুব সমাজের স্বপ্নকে সফল করার নির্বাচন। আজকে তাই দাঁড়িয়ে শুধুমাত্র বিধানসভা নিরেখে নির্বাচনকে বিচার করলে হয়তো ভুল হয় পাপিয়া। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যখন বলছেন, যে প্রধানমন্ত্রী আজকে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন বাংলার কথা, সোনার বাংলার গড়ার কথা, সেইখানে দাঁড়িয়ে আপনি দেখুন 2021 থেকে লাগাতার এই ভারতীয় জনতা পার্টির নেতারা প্রায় ডেলি প্যাসেঞ্জারি করেছেন এখানে দাঁড়িয়ে। আজকে বাংলার জন্য তারা, বাংলা দখল করার জন্য এমন কোনো কিছু রাখেননি যার থেকে বিরত থেকেছেন। আজকে বারবার প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রতিনিয়ত রাজনৈতিক রূপ দিয়ে বাংলার পেছনে, বাংলার প্রতিটি নেতা, তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতার পেছনে লাগিয়ে দিয়েছেন, কারণ বাংলাকে দখল করতে হবে। আজকে কোনো কিছু রাখেননি। আজকে সারা ভারতবর্ষ ছেড়ে বাংলাকে আজকে সাম্প্রদায়িক বিভাজনের কথা শুনতে হচ্ছে। এটাও দুঃখজনক, দুর্ভাগ্যের। আজকে এসআইআর মানুষ লাইন দাঁড়িয়ে প্রাণ গেছে, মানুষের জীবন গেছে। এসআইআর নামক একটি অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে, যেখানে প্রধানমন্ত্রী আজকে সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়াকে করায়ত্ত করেছেন আজকে একটা অদ্ভুত সিস্টেমের মাধ্যমে, জুডিশিয়ারিকে সরিয়ে দিয়ে, সেইখানে দাঁড়িয়ে জ্ঞানেশ কুমার সে যেভাবেই সফল করুক বা তার প্রভুদের কথা সফল করুক না কেন, আজকে জ্ঞানেশ কুমার যেভাবে যেখানে দাঁড়িয়ে এই স্ক্রিপ্ট রচনা করেছেন সেটা সম্পূর্ণ রাজনৈতিক একটা চিত্রনাট্যের অঙ্গ। তো তার বিরুদ্ধে মানুষকে গর্জে উঠতে হবে, তার বিরুদ্ধে মানুষ এবার ভোট দেবে, তার বিরুদ্ধে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। এটা শুধুমাত্র নির্বাচন ইস্তারের কথা নয় পাপিয়া। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা, বাঙালিকে বাঁচানোর কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অস্মিতার কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে নতুন করে বাঁচানোর লড়াইয়ের ডাক দিয়েছেন। তাই আমি প্রীতম দত্তের কাছে আসবো। প্রীতম, মোদির এই আহ্বান, নরেন্দ্র মোদী যে বলছেন যে সব কেন্দ্রে তিনি মুখ, এটা কতটা কার্যকরী হবে বলে মনে হয়? কারণ হচ্ছে উনি আজকে সারা পৃথিবীর মধ্যে বিশ্ব নেতায় পরিণত হয়েছেন। আজকে সারা পৃথিবীকে আমরা জানি 4th লার্জেস্ট ইকোনমিতে ভারতবর্ষকে নিয়ে গেছেন। আচ্ছা, করোনাকালে আমরা দেখেছি যখন সারা বিশ্ব চিন্তিত ছিল যে 140 কোটির দেশে কীভাবে ভ্যাকসিন দেওয়া হবে, প্রত্যেকে ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং আমরা সারা বিশ্বে, আমরা তো দিয়েছি, তা সারা বিশ্বে পাঠিয়েছেন। আজকে দেখেছেন যে অপারেশন সিন্দুর থেকে শুরু করে যে কটা আমরা করেছি সেগুলো কোনোদিন আগে ভাবা যেত না। সেই যখন মুম্বাইতে হামলা হলো, যখন আর্মি রেডি ছিল যে আমরা উচিত শিক্ষা দেব পাকিস্তানকে, আমরা দিতে পারিনি। যখনই আজকে আমরা বৈদেশিক আক্রমণের শিকার হয়েছি, তার জবাব, ইটের জবাব পাটকেলে দেওয়া হয়েছে। সেই জন্যই মোদি। এবং মোদিজি আজকে কী বলছেন, ভয়ের থেকে ভরসার কথা। ভরসা কিসের? নরেন্দ্র মোদীর গ্যারেন্টি। নরেন্দ্র মোদী যা যা বলেছেন, যা যা আমাদের ইশতেহারে আছে, তা আমরা প্রত্যেকটা পূরণ করেছি। সে রাম মন্দির থেকে শুরু করে 370 ডলার থেকে শুরু করে আমাদের বিশ্ব ইকোনমিকে আজকে ভারতবর্ষকে একটা জায়গায় পৌঁছে দেওয়া থেকে শুরু করে সব জায়গায় আমরা গ্যারেন্টি ফুলফিল করেছি। এইবার ফুলফিল করার কথা রবীন্দ্রনাথ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্রের বাংলা। যেই তৃণমূল কংগ্রেস নেতাজি সুভাষচন্দ্রের বাড়িতে গিয়ে বলে, কে সুভাষ ডেকে পাঠাও, আমার ওখানে তোলা চাই, সিন্ডিকেট তোলা চাই, সেখান থেকে বাংলাকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে সিন্ডিকেট মুক্ত, ভয় মুক্ত বাংলার পরিবেশ তৈরি করার জন্য মোদিজির গ্যারেন্টিতে আজকে নিয়ে যেতে হবে। সেই জন্যই মোদিজি বলেছেন যে কোনো জায়গায় কোনো প্রার্থী দেখার দরকার নেই, সবটাই মোদির গ্যারেন্টি, সব প্রার্থী হচ্ছে মোদি, মোদিজিকে দেখে আজকে ভোট হবে। তার কারণ হচ্ছে মোদিজি আজকে পথ দেখিয়েছেন। মোদিজি আজকে ভারতবর্ষ তথা যে কটা প্রদেশে আজকে ইন্ডিয়ার সরকার আছে, সে কটা প্রদেশ আমাদের কোথা থেকে কোথায় চলে গেছে, আমরা
যে তিমিরে ছিল সেই তিমিরেই আছি, সেখান থেকে বার করার জন্য বাংলাকে সত্যিকারের হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো সত্যিকারের করার জন্য আজকে মোদিজির গ্যারেন্টি ভরসা, এবং সেই ভরসাতেই বাঙালিরা ভরসা প্রীতম রাখবে। বলছেন যে 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ হচ্ছেন নরেন্দ্র মোদী এবং তাকে দেখি এবার ভোট বাক্সে তার প্রভাব পড়বে। আমি এখানে চন্দন ঘোষ চৌধুরীর কাছে আসব। চন্দনদা, যেখানে নরেন্দ্র মোদী বলছেন যে সব কেন্দ্রে প্রার্থী আমি, মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর পর 2026-এ বারবার করে বলছেন 294টি কেন্দ্রে আমি প্রার্থী, আমি মুখ। আপনাদের মুখকে, কোন মুখকে সামনে রেখে আপনারা এগোচ্ছেন? দেখো, এটা কম্পারিশন হবে না, কারণ এখানে মুখের লড়াইয়ের প্রশ্নটাই আসে না। কারণ যিনি 2016-তে বলেছিলেন, এটা তো নতুন নয়, যে আমাকে দেখে ভোটটা দেবেন, 294টা কেন্দ্রের প্রার্থী আমি। এবং উনি উপহার কি দিয়েছেন? উনি দুর্নীতিকে উপহার দিয়েছেন। উনি বালি চুরি থেকে আরম্ভ করে গরু চুরি, গরু পাচার ইত্যাদি ইত্যাদি, সারা বাংলার শিক্ষা ব্যবস্থা আমরা দেখেছি উনি আমাদের কি কি উপহার দিয়েছেন সব প্রার্থীর মুখ উনি হওয়ার পর। এবং পাশাপাশিভাবে আরেকটি জিনিসও আমাদের বুঝতে হবে, সেটা হলো যে আমরা যদি পশ্চিমবাংলায় গত 15 বছরের মিস গভর্নেন্সের শিকার হই, কোনো কারণ নেই। 12 বছর কেন্দ্রে একটি সরকার আছে যার স্তুতি প্রীতম এত বড়ভাবে করলেন। কিন্তু আমার কয়েকটা প্রশ্ন এখানে খুব স্বাভাবিক। একটা প্রশ্ন হচ্ছে যে সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি একটি রাজ্যের সব কেন্দ্রের প্রার্থীর মুখ হন, তাহলে ওনাকে সর্বভারতীয় কয়েকটি প্রশ্ন ছুড়ে দেওয়া যেতেই পারে। এক নম্বর হচ্ছেন যে ভারতবর্ষের সামগ্রিক সিকিউরিটির প্রশ্নে নরেন্দ্র মোদীর ভূমিকা কি, এটা আমরা প্রশ্ন করতে চাই। একেবারে পহেলগাঁও পালাওমা থেকে আমাদের ভূমিকা কি আমরা প্রশ্ন করতে চাই। আমরা প্রশ্ন করতে চাই ট্রাম্পের থ্রেটের কাছে কিভাবে মাথা নত হলো, অপারেশন সিন্দুর বন্ধ হলো কেন, এগুলো সিকিউরিটি কোয়েশ্চেন। পাশাপাশিভাবে অর্থনৈতিক কোয়েশ্চেনে তুমি যদি আসো, আমরা জানি পশ্চিমবাংলার এখানে অর্থনীতিবিদ আছেন মহানন্দা দেবী। পশ্চিমবাংলার যে 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 খরচ বা যে ধার বা লোন, এই লোনটার পরিমাণ পশ্চিমবাংলায় 8.15 লাখ crore, আর সারা ভারতবর্ষের জিডিপির 82.6% জিডিপির ডেট আছে। মানে ধার জিডিপির কম্পারিশনে এত পরিমাণ ধার, যেটা 214 লক্ষ কোটি টাকা। আমার প্রশ্নটা এখানে সামগ্রিক উন্নতি, আমি কেনই প্রশ্নটা করলাম, এখানে বলেছে চতুর্থ বৃহত্তম, তৃতীয় বৃহত্তম ইকোনমি। আমরা যদি দেখি যে একটা উধারী রাষ্ট্রে পরিণত হয়েছেন এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারতবর্ষ। আমি জানি না মমতা দেবী যেমন মুখ হতে চাইছেন, নরেন্দ্র মোদীজি মুখ হতে চাইছেন। ফেলিওরের লিস্টগুলো আমি শুধু সামনে রাখলাম। তারপরে গণতন্ত্রের নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে হবে, গণতন্ত্রের নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে হবে, নিয়ম অনুসারে ভোট পাবেন, প্রতিটা প্রার্থী ভোট পাবেন, কিন্তু মুখের প্রয়োজন নেই। প্রত্যেক কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী যদি একমাত্র মুখ হন, তাহলে ভালো এবং খারাপ দুটো কাজেরই দায়ভার তাদের নিতে হবে। কিন্তু সেটা কোনো সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয়। গণতন্ত্র হচ্ছে মানুষের তন্ত্র, অর্থাৎ জনগণের তন্ত্র, অর্থাৎ মানুষই শেষ কথা বলবে সেখানে। এবং এখানে এই যে একটা পার্টিতে, বিশাল পার্টি, সারা দেশ জুড়ে বিজেপি পার্টি, সারা রাজ্য জুড়ে তৃণমূল পার্টি, তাদের অজস্র নেতা, তারা তো প্রচুর কাজকর্ম করছেন। তাহলে তারা কি ভাবছেন যে আমাদের কাজের কি কোনো মূল্য নেই? এটা একটা দিক। দ্বিতীয় কথা যেটা বলবো, যেটা একটু আগে প্রীতম বলছিল, যে এই যে অনুদানের ব্যাপারটা, যেটা চন্দনদা মেনশন করার চেষ্টা করছিলেন, যে অনুদানের রাজনীতির প্রচারে উন্নয়নের বার্তা কিন্তু হারিয়ে যাচ্ছে। মহারাষ্ট্রের কথা দেখো, ওনারা বলছেন যে অন্যান্য স্টেটে যেখানে যেখানে বিজেপি আছে কত উন্নতি হয়েছে। মহারাষ্ট্রে যে লড়কি বেহেন 1500 টাকা করে চালু করা হয়েছিল, সেখানে কিন্তু সেটা বন্ধ হয়ে যাচ্ছে। তার কারণ হাইকোর্ট বলেছে যে পেনশন দেওয়া যাচ্ছে না, পেনশনের টাকার উপরে মানে স্পেশাল একটা চাপ পড়ছে, যার জন্য দেওয়া যাচ্ছে না। হাইকোর্ট, ওখানকার হাইকোর্টের অবজারভেশন। দিল্লিতে প্রমিস করা হয়েছিল 2500 টাকা পার মান্থ দেওয়া হবে, 1 বছরে এখনো চালু করতে পারেনি। কেন? কারণ এইগুলো কোষাগারের ওপরে, রাজ্যের কোষাগারের ওপরে চাপ সৃষ্টি করছে। আজকে পশ্চিমবঙ্গে যে লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো হয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসি বলছে যে এটা অ্যাকচুয়ালি জিডিপির তুলনায় জমা ঋণ 38% হয়ে গেছে, এবং 1 লক্ষ কোটি এক্সট্রা ঋণ নিতে হবে যদি এইটা চালু করা হয়, বা করা হয়েছে হয়তো এই 1500 টাকা। তার মানে কি, এই অনুদানের যে রাজনীতি, দেখো এটা কোভিডের সময় শুরু হয়েছিল। কোভিডটা হচ্ছে না, কোভিডটা হচ্ছে একটা অ্যাবনর্মাল পিরিয়ড। সেই সময় ক্যাশ ইন হ্যান্ড দরকার ছিল, কিছু অর্থনীতিবিদ বলেছিলেন। কিন্তু তখন তো অর্থনীতি অসুস্থ অর্থনীতি, একটা অসুস্থ মানুষের চিকিৎসা দরকার, তাকে হেল্প দরকার। তা বলে কি সবসময় তার চিকিৎসা দরকার তা তো নয়। এখানে মহিলাদের যে
সশক্তিকরণ, মহিলাদের কাজের বাজারে অংশগ্রহণ, মহানন্দাদি অনুদানের রাজনীতি নিয়ে প্রশ্ন তুলছেন, আমরা আলোচনায় আসবো, কিন্তু একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। বিরতিতে যেতে যেতে আপনাদের দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করছেন, একটি ইঙ্গিত দিলেন যে আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে। ভোট দিতে বাধা দিলেই ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করুন, ভোটের মেশিন নিয়ে পরিকল্পনা করেছে বিজেপি। স্লো ভোটিং, স্লো কাউন্টিং, অনেককে গ্রেফতার করার চেষ্টা হবে। আর কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। ভোট দিতে বাধা দিলে জগন্নাথ দেবের রথ টানতে গেলে সোনার ঝাড়ু দিয়ে আগে রাস্তা পরিষ্কার করে। আপনারাও একটা করে খিলের ঝাড়ু রেখে দেবেন, রাস্তা পরিষ্কার করবেন। রাস্তা ঝাড়ু দিতে দিতে পরিষ্কার করতে করতে যাবেন, ভোট বাক্সে পৌঁছে দেবেন। দুটো কাজই হবে, পরিষ্কারও হবে, অধিকার রক্ষাও হবে। ভোটার মেশিন খুব সাবধান, এদের প্ল্যান স্লো ভোটিং, স্লো কাউন্টিং। প্রথমে দেখাবে বিজেপি জিতছে, বুঝতেই পারছেন আমাদের কাদের সাথে লড়াই করতে হচ্ছে। অনেককে গ্রেপ্তার করার চেষ্টা করতে হবে। টেক কেয়ার, বুদ্ধি খরচ করে কাজ করুন। আজকে মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলছেন যে আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে, ভোটের মেশিন নিয়ে পরিকল্পনা করেছে বিজেপি। স্লো ভোটিং, স্লো কাউন্টিং, অনেককে গ্রেফতার করার চেষ্টা হবে। আর কি বলেছেন দেখুন। ভোট দিতে বাধা দিলে জগন্নাথ দেবের রথ টানতে গেলে সোনার ঝাড়ু দিয়ে আগে রাস্তা পরিষ্কার করে। আপনারাও একটা করে খিলের ঝাড়ু রেখে দেবেন, রাস্তা পরিষ্কার করবেন। রাস্তা ঝাড়ু দিতে দিতে পরিষ্কার করতে করতে যাবেন, ভোট বাক্সে পৌঁছে দেবেন। দুটো কাজই হবে, পরিষ্কারও হবে, অধিকার রক্ষাও হবে। ভোটার মেশিন খুব সাবধান, এদের প্ল্যান স্লো ভোটিং, স্লো কাউন্টিং। প্রথমে দেখাবে বিজেপি জিতছে, বুঝতেই পারছেন আমাদের কাদের সাথে লড়াই করতে হচ্ছে। অনেককে গ্রেপ্তার করার চেষ্টা করতে হবে। টেক কেয়ার, বুদ্ধি খরচ করে কাজ করুন। আজকে মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। আমি রাজাগোপাল ধর চৌধুরীর কাছে আসবো। রাজাগোপাল বাবু, এই যে কথাটা বলছেন মধ্যরাতের আগেও শোনা গিয়েছিল, যখন মধ্যরাতে তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন, সেই সময় মধ্যরাতের উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে কেন মধ্যরাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, এর পেছনে কোন চক্রান্ত রয়েছে, মধ্যরাতে বিজেপি তাণ্ডব চালাচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে। কিসের ইঙ্গিত করছেন, কোন অপারেশনের কথা বলতে চাইলেন? হ্যাঁ দেখুন, যদি নির্বাচনের আগে মানে কিছু গ্রেপ্তার হয়, এটা বহুদিন ধরেই, মানে আমি যতদিন নির্বাচন হচ্ছে দেখে আসছি যে একটা প্রি ইলেকশন গ্রেপ্তার হয়, যাদের নাম এই লিস্টে আছে, তাদেরকে, যাদের গুন্ডামির ইতিহাস আছে, তাদেরকে গ্রেপ্তার টেপ্তার করা হয়। এটা সব সময় চলে, এটাই নিয়ম, ইলেকশন কমিশনের ম্যানুয়াল এসব বলা আছে। কিন্তু উনি বলছেন রাত্রি 12টা থেকে গ্রেপ্তার হবে, মধ্যরাত্রি থেকে গ্রেপ্তার হবে। এখন উনি কি আশঙ্কা করছেন দলের কারুকে গ্রেপ্তার করা হবে? দলের অনেককে আমরা দেখলাম, ইডি, সিবিআই, সিবিআই জানি না, ইডিকে যায়নি, এখন তাদের কি গ্রেপ্তার করবে? এখন গ্রেপ্তারের মজাটা কি জানেন তো, যদি ইলেকশনের আগে আপনি যদি গ্রেপ্তার হন তাহলে আপনি শহীদ হয়ে যান, তাহলে কিন্তু আপনার মর্যাদা বেড়ে যায়, ভোট বাক্সে তার রিফ্লেকশন হয়। আমার মনে হয় না সেরকম বোকামি কেউ করতে যাবে। তবে কোথাও একটা আমার মুখ্যমন্ত্রীর কথার মধ্যে, মানে প্রথমে দেখবে বিজেপি জিতছে, হ্যাঁ, তারপরে স্লো কাউন্টিং, মানে কোথাও একটা কি ভয় ধরে গেছে যে অন্য কিছু ঘটতে চলেছে। এগুলো বলার তো কিছু প্রয়োজন নেই, তাই না? ঝাঁটা নিয়ে যাবেন, শিলের ঝাঁটা, মানে এটা কিসের ইঙ্গিত? মানে ঝাঁটা নিয়ে তো ভোটের কেন্দ্রে তো যাওয়া যায় না, কোনো কিছুই নিয়ে যাওয়া যায় না, এটা কিসের ইঙ্গিত? তো এই যে ব্যাপারগুলো বলছেন, এটাতে মানে যদি ক্লিন করতে হয়, সমাজকে ক্লিন করতে হয়, সেটা তো কাজ তো ভোটের দিনে নয়, সেটা তো কাজ তো দীর্ঘদিনের প্রসেস, তাই না? সমাজ সংস্কার নিশ্চয়ই দরকার আছে। রাস্তা পরিষ্কার, যেমন পুরীর রথের কথা বললেন, সেটা রাস্তা পরিষ্কারটা একটা হচ্ছে সমাজ সংস্কারের ইঙ্গিত, একটা প্রতীকী। তাতে রাস্তা পরিষ্কার হয় না। হ্যাঁ, পুরীর রথের সময় প্রতীকী যে ভগবান যাচ্ছেন, আমাদের সমস্ত কলঙ্ক থেকে আমাদের দূরে থাকতে হবে, এটাও ঠিক তাই। কিন্তু উনি যখন বলছেন যে রাস্তা পরিষ্কার করতে হবে স্টিলের ঝাঁটা দিয়ে, আমি বুঝতে পারছি না এখানে কিসের ইঙ্গিত উনি করতে চাইছেন, কোনো সংঘাতের ইঙ্গিত করছেন কিনা। আমার কাছে বড় ভয় লাগে যে নির্বাচনে কোনো রক্তক্ষয়ী সংগ্রাম ঘটবে কিনা। তবে গ্রেপ্তার তো হবেই, গ্রেপ্তার তো যারা গুন্ডা গায়ে এরা করছে তাদের নিশ্চয়ই গ্রেপ্তার করা দরকার।
ভোটের দিন যাতে কোনো ধরনের হাঙ্গামা না কেউ করতে, সব দলের, আমি তো বলছি না কোনো সরকারের কাছে লিস্ট থাকে, সিপিএম এর কতজন গুন্ডা আছে, বিজেপির কত গুন্ডা আছে, লিস্ট দিন না। তারপরে যদি নির্বাচন কমিশন না ধরে তাহলে উনি বলতে পারবেন যে এদেরকে আমি লিস্ট দিয়েছিলাম, এদের এই ইতিহাস আছে, হিস্ট্রি সিটার হিসেবে এদের এই নাম আছে, তাদের ধরা হয়নি, তাহলে তো বোঝা যাবে। কিন্তু সেই না করে কিন্তু একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে আমার মনে হচ্ছে। এতে নিজেরই একটা ভয় পাচ্ছেন এরকম কিন্তু অনেকেই মনে করতে পারে। আমি বিশেষজ্ঞ একদম হিসেবে সংক্ষেপে আমার রাহুলের ধারণা, কাছে আসবো। না দেখো, প্রথম কথা তোমার দুটো জিনিস বলতে হবে। একটু আগে তুমি মুখের কথা বলছিলে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ প্রধানমন্ত্রী, দুটোকে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। কেমন আছে? পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিগত দিনে 34টা বছরের যে বাম সরকার ছিল তাকে মোটামুটি একার কৃতিত্বে মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে সরিয়েছেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যদি 294 কেন্দ্রের প্রার্থী হন, সে তার মধ্যে অন্যায় কিছু নেই, সেটাই সত্যি, সেটাই বাস্তব। দ্বিতীয়ত কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কাছে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটাই নাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।